পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে হামাস, হিজবুল্লাহ, হুতি ও ইরান, অন্যদিকে ইসরায়েল। ভয়ঙ্কর যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। এবার ইউরোপেও বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। আর এতে করেই পাগলা ঘোড়ার মতো ক্ষেপে উঠেছে পুতিন। পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে রাশিয়া। আর এতেই বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় এক ইসরায়েলি নারী পণবন্দী নিহত, হামাসের ঘোষণা। পরেই জানাবো, ইসরায়েলের সর্বোচ্চ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে, হিব্রু ভাষায় ইরানের সর্বোচ্চ নেতার এক্স বার্তা। এদিকে বৈরুতের 8তলা ভবন গুড়িয়ে দিল ইসরায়েল, অন্তত 11 জন নিহত, আহত 63। এরপরেই জানাবো, ইসরায়েলে একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। আতঙ্কে রয়েছে ইসরায়েলি বাসিন্দারা। এবং সর্বশেষ জানাবো, রুশ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কোন দিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় এক নারী পণবন্দী নিহত, হামাসের বিবৃতি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, গাজা উপত্যকার উত্তর অংশে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় একজন ইসরায়েলি নারী পণবন্দী নিহত হয়েছে। সংগঠনটি গাজায় নিহত সকল ইসরায়েলি পণবন্দীর মৃত্যুর জন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভাকে দায়ী করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ওই নারী পণবন্দী নিহত হওয়ার খবর দিয়ে জানান, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধ অপরাধী নেতানিয়াহু, তার সরকার ও সামরিক কর্মকর্তারা তাদের পণবন্দীদের প্রাণ হরণের জন্য সম্পূর্ণ দায়ী। কারণ তারাই বোমা হামলা চালিয়ে পণবন্দীদের হত্যা করার পাশাপাশি এসব পণবন্দীর স্বাভাবিক বেঁচে থাকাকে দুর্বিষহ করে তুলছে। আবু ওবায়দা বলেন, ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হামলার কারণে ইসরায়েলি পণবন্দীদের দেখাশোনার কাজে নিয়োজিত একদল কর্মীর সঙ্গে কয়েক সপ্তাহ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সম্প্রতি তাদের সঙ্গে আবার যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হলে জানা যায়, উত্তর গাজায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হামলায় একজন নারী পণবন্দী নিহত হয়েছে। হামাসের এই মুখপাত্র জানান, নিহত পণবন্দীর সঙ্গে থাকা আরেক নারী পণবন্দীর জীবনও ভয়াবহ বিপদের মুখে রয়েছে। আবু ওবায়দা আরো বলেন, ইহুদিবাদী সেনারা যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাতে এরপর যদি তাদের নিহত পণবন্দীদের লাশও সংরক্ষণ করা না যায়, সেজন্য তাদেরকে দায়ী থাকতে হবে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া আল আকসা তুফান অভিযানের দিন হামাস প্রায় 250 ইসরায়েলি পণবন্দীকে গাজায় নিয়ে আসে। তাদের মধ্যে 105 জনকে ওই বছরেই নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ছেড়ে দেওয়া হয়। বাকি পণবন্দীদের অনেকে পরবর্তীতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। ইসরায়েলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে, হিব্রু ভাষায় ইরানের সর্বোচ্চ নেতার এক্স বার্তা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ হামলা চালানোর জন্য ইসরায়েল সরকারের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করার আহ্বান জানিয়েছেন। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান। আয়াতুল্লাহ খামেনি এক্স বার্তায় বলা হয়, অপরাধী ইহুদিবাদী চক্রের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে। হেগের আন্তর্জাতিক আদালত ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এই এক্স বার্তা প্রকাশ করলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি এর আগে বহুবার ইসরায়েলি নেতাদের যুদ্ধ অপরাধী আখ্যায়িত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বলেছে, খোদাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই যুদ্ধকে বিপন্ন করার কারণে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 44,176 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সে সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলায় শাহাদাত বরণ করেছে আরও 3,645 জন নিরীহ আদম সন্তান।
গাজার পাশাপাশি লেবাননেও চলছে ইহুদিবাদীদের হামলা। বৈরুতে ৮তলা ভবন গুড়িয়ে দিল ইসরায়েল, অন্তত ১১ জন নিহত, আহত ৬৩। ইহুদিবাদী সেনারা লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ৮তলা ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ভয়াবহ এই হামলায় অন্তত ১১ জন নিহত ও অপর ৬৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে, তাদের মধ্যে অনেকেই নারী ও শিশু রয়েছে। সম্প্রতি সময়ে গাজার পাশাপাশি লেবাননের উপরও ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, বৈরুতের বাস্তা এলাকার আল মামুন সড়কে অবস্থিত ওই ভবনটি ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে। এর ফলে আশেপাশের ভবনগুলোরও মারাত্মক ক্ষতি হয়। হামলার ভয়াবহতা এত বেশি ছিল যে তাতে গোটা বৈরুত কেঁপে ওঠে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ এই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, বৈরুতের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটিতে ৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর আগের দিন ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত একটি ১১তলা ভবন ধ্বংস করেছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণ প্রান্তে আরেক ইসরায়েলি হামলায় অন্তত ৫ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের রকেট হামলা চলছেই, আতঙ্কে বাসিন্দারা। ইসরায়েলে একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। সর্বশেষ কয়েকটি হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বিভিন্ন শহর, কোথাও কোথাও আগুন লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আনাদুলু এজেন্সি, দ্য টাইমস অব ইসরায়েল, আল জাজিরার মতো সংবাদগুলো বলছে, হঠাৎ ইসরায়েলে সাইরেন বেজে উঠছে, সক্রিয় হয়ে উঠছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবানন থেকে ছোড়া রকেট বেশিরভাগ আকাশেই ধ্বংস করা গেলেও কিছু ভূমিতে আঘাত হানছে। এতে আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। সকালে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে ৫টি প্রজেক্টাইল ও 10টি রকেট ছোড়ার খবর দিয়েছে। বৃহত্তর তেল আবিব এলাকার ড্যান শেরন ও মেনাসে এলাকায় এই হামলা হয়। এ সময় সাইরেন বেজে উঠে সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়, আর কিছু ভূমিতে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, লেবানন থেকে আপার গ্যালিলির দিকেও 10টি রকেট ছোড়া হয়, যার মধ্যে কয়েকটি আটকানো গেলেও অনেকগুলো খোলা জায়গায় পড়ে। এর আগে গত সোমবার রাতে লেবানন থেকে একের পর এক রকেট ছোড়া শুরু হয়। একটি রকেট তেল আবিবের গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানে, এতে সেখানের ভবন ধসে পড়ে এবং আগুন ধরে যায় এবং এক নারী আহত হয়। এছাড়া আহত 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে চলছে। দেশটিতে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই প্রস্তাব সম্মত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, হিজবুল্লাহ ও লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে। এছাড়া তারা কিছু বিষয়ে মন্তব্য করেছে। যুদ্ধবিরতিতে এখনো পর্যন্ত এটি হলো সবচেয়ে সফল প্রচেষ্টা। পার্লামেন্টের স্পিকার নাবি বেরি সহকারী আলী হাসান খালিল বলেন, লেবানন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের বক্তব্য লিখিত আকারে উপস্থাপন করেছে। আলোচনা চালিয়ে যেতে হোয়াইট হাউসের দূত আমোস হোস্টেইন বৈরুতে যাচ্ছেন। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হলেও এ বিষয়ে ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে? 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে। যুদ্ধের এই 1000তম দিন পার হলেও জানা নেই কবে শেষ হবে এই সংঘাত। যুদ্ধ শুরু হওয়ার পর দুদেশের মধ্যে তুরস্কের মধ্যস্থতায় আলোচনা হলেও সরাসরি কোনো বৈঠক হয়নি। এই পর্যায়ে এসে উল্টো সাফল্য অর্জন করেছে রুশ সামরিক বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের অসংখ্য জনসংখ্যা 1/4 কমে গেছে। 60 লাখ মানুষ শরণার্থী হিসেবে বিদেশে আশ্রয় নিয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষেই লাখ লাখ মানুষ হতাহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধরা হচ্ছে। তবে এই যুদ্ধের অবসান নিয়ে আলোচনা এখনো অনিশ্চিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছে, আগামী বছর কূটনৈতিক পন্থায় যুদ্ধ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। অন্যদিকে গত জুনেই প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার উচ্চাশা বন্ধ করতে হবে আর 4টি এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে, কিন্তু ইউক্রেন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের এই পর্যায়ে এসে উল্টো সাফল্য অর্জন করেছে রুশ সামরিক বাহিনী।